সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক। তিনি এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে ৬৩টি রাজনৈতিক দল জোটবদ্ধ হয়েছিল সেই জোটের অন্যতম শীর্ষ নেতা। সাইফুল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আপনাকে ধন্যবাদ এবং আপনার এই অনুষ্ঠানে যারা দর্শক শ্রোতা তাদেরকে আমি শুভেচ্ছা জানাই। প্রিয় দর্শক, আপনারা জানেন যে জেড ফোকাসে আমরা নিয়মিত যে প্রতিদিনের বিশেষ সংবাদ ধরে বিশ্লেষণ করে থাকি। আজও আমাদের হাতে বেশ কয়েকটি বিশেষ সংবাদ রয়েছে, এগুলো নিয়ে অতিথির মুখ থেকে আলোচনা শুনবো। আমাদের হাতে যে খবর রয়েছে, আমরা শুরুতেই সাইফুল ভাই আপনার কাছ থেকে শুনতে চাই। বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায় বৈঠক, নরমে গরমে কড়া ঢাকা, এই বিষয়টি একটি পত্রিকার সংবাদ শিরোনাম হয়েছে এটি। আপনি তো দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতি প্রত্যক্ষ করছেন এবং এই জুলাই বিপ্লবের পরবর্তী সময়টা এবং জুলাই বিপ্লবের আপনিও একটি অন্যতম পার্ট ছিলেন। আপনারা নেতৃত্ব দিয়েছেন, ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছেন এবং ৫ আগস্টের পরে ভারতের যে পররাষ্ট্র নীতি বা ভারতের যে সরকারের বাংলাদেশ নীতি, এই নীতি এগুলো নিয়ে বাংলাদেশের মধ্যে এক ধরনের এবং ভারতের মধ্যেও এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। দুদেশের পররাষ্ট্র যে নীতি, সেই নীতি ভেঙে দেওয়ার জন্য সংখ্যালঘু নির্যাতন, নিপীড়ন, এটিকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করা হয়েছে। এবং আপনি দেখেছেন যে ভারতের বেশ কিছু সিনিয়র রাজনীতিবিদ এবং বহুদিন ধরে তারা ক্ষমতায় আছে সেরকম মমতা ব্যানার্জির মতো রাজনীতিবিদরা বাংলাদেশকে নিয়ে তির্যক মন্তব্য করেছেন এবং তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। এর সাথে তো সীমান্ত হত্যা আছেই। এই বিষয়গুলো ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশের যে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক, এটি আসলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? জি, আপনাকে ধন্যবাদ। আপনার অনুষ্ঠান দর্শক শ্রোতা যারা দেশে এবং বাইরে যারা দেখছেন, আমি সবাইকে আরেকবার শুভেচ্ছা জানাই। ৫ আগস্টে আমাদের ছাত্র শ্রমিক জনতার যে ঐতিহাসিক গণজাগরণ এবং গণ অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে বাংলাদেশের একটা জাতি রাষ্ট্র, আমাদের ইন্ডিপেন্ডেন্ট নেশন স্টেটের এক ধরনের রেজারেকশন হয়েছে, এক ধরনের পুনর্জাগরণ, এক ধরনের পুনরুত্থান হয়েছে। আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ, জাতীয় মর্যাদার অর্থে এবং এর মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক পরিবর্তনের, রূপান্তরের অসাধারণ একটা আকাঙ্ক্ষা জেগে উঠেছে। এই জায়গাটা ভারতের যারা নীতি নির্ধারক, যাদেরকে আমরা সাউথ ব্লকের যারা নীতি নির্ধারণ করেন, এই মুহূর্তে বিশেষ করে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন তাদের দল বিজেপি এবং তাদের এনডিএ জোট, এমনকি বৃহত্তর অর্থে ভারতের রাজনীতিকদেরও বড় অংশ বাংলাদেশের এই পরিবর্তনটাকে তারা ভালোভাবে কিন্তু গ্রহণ করতে পারেনি। অনেকটা যেন মনে হয়েছে যে আওয়ামী লীগের পতন বা ফ্যাসিস্ট আওয়ামী রেজিমের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে উচ্ছেদ হয়ে যাওয়া, অনেকটা মনে হয়েছে যে ভারতের সরকার এটা যেন তাদের বাংলাদেশ নীতির যেন একটা পরাজয় হয়েছে, তাদের বাংলাদেশ নীতির একটা বিপর্যয় হয়েছে। হাসিনার পরাজয়কে তারা অনেকটা নিজেদের পরাজয় হিসাবেই তারা বিবেচনা কিন্তু করে আসছে। মনস্তাত্ত্বিক দিক থেকে এই পরিবর্তনটা এখনো পর্যন্ত তাদেরকে খানিকটা তাড়া করে ফিরছে। সে কারণে আপনি খেয়াল করবেন, গত প্রায় ৪ মাস ধরে একটা দিনের জন্য বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারকে বা বাংলাদেশের মানুষকে তারা কিন্তু স্বস্তিতে তারা থাকতে দেয়নি, দিচ্ছে না। নানা ইস্যুতে একটা তীব্র একটা বাংলাদেশ বিরোধী একটা বিদ্বেষ, একটা ঘৃণা এবং সুযোগ পেলে একটা সহিংসতা ছড়িয়ে দেবার একটা তৎপরতা, এটা আমরা লক্ষ্য করেছি। তারা কার্ড ব্যবহার করেছে, একটা হিন্দুত্ববাদের একটা কার্ড, একটা উগ্র সাম্প্রদায়িকতার একটা কার্ড। সর্বশেষ ইসকনের যে ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফের যে মর্মান্তিক বর্বরোচিত হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড কেন্দ্র করেও তারা এক ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা, একটা দাঙ্গা পরিস্থিতি তৈরি করবার মতন তাদের একটা উস্কানিমূলক তৎপরতা বহুভাবে আমরা লক্ষ্য করেছি। এবং এটাকে কেন্দ্র করে তো এক ধরনের যেন বাংলাদেশের বিরুদ্ধে একটা অঘোষিত যুদ্ধ ঘোষণার মতন একটা পরিস্থিতি আমরা খেয়াল করেছি। কিন্তু আমাদের মানুষকে আমি অসাধারণ ধন্যবাদ জানাই।
এ মানুষ কোনো উস্কানিতে পা দেয়নি। আমরা এই অনেকের ধারণা ছিল যে আলিফ হত্যার পরে হয়তো একটা সহিংসতা হবে, পাল্টা একটা আক্রমণ হবে, হামলা হবে, এক ধরনের বলতে পারেন রিটালিয়েশন হবে। কোনো কিছু হয়নি। আমরা ধৈর্য, আমরা সহনশীলতা, অসাধারণের সাম্প্রদায়িক সম্প্রীতির আমরা পরিচয় দিয়েছি, দায়িত্ববোধের আমরা পরিচয় দিয়েছি। এটাই সম্ভবত বাংলাদেশের মানুষের শক্তি, এটা আমাদের শক্তি, এবং গোটা অভ্যুত্থানের এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা শক্তি। এই জায়গাটা আমরা খেয়াল করেছি। কিন্তু দেখবেন এর পরেও ভারতের রাজনৈতিক দলগুলো, এমনকি যারা ধরেন বিজেপির জোটেরও শরিক না, তারাও কিন্তু অনেকটা বিজেপি জোটের মতন করে কথা বলা। ভারতের মিডিয়াগুলো, যেটা ধরুন গ্লোবাল মিডিয়া যাদের একটা ইনফ্লুয়েন্স আছে, যোগাযোগ আছে, বা গ্লোবাল কমিউনিটিতেও ভারতের মিডিয়ার একটা ইনফ্লুয়েন্স আছে, বড় একটা ভূমিকা আছে, তারা দেখছে এটা উগ্র একটা হিংসা বিদ্বেষ ছড়ানোর জন্য তারা মানে যা খুশি তারা তাই বলে যাচ্ছে। এটা তো এটা কোনো সৎ প্রতিবেশীর কোনো লক্ষণ না। আমরা সেজন্য যেটা খুব পরিষ্কার বলেছিলাম যে 5ই আগস্টের পরে এই পরিবর্তনটাকে দিল্লি নীতি নির্ধারকদের, ভারতীয় শাসকদেরকে বিবেচনার মধ্যে নেওয়া দরকার। না সাইফুল ভাই, আপনারা তো অনেক বছর ধরে রাজনীতি করছেন, সেক্ষেত্রে ভারতের বা পশ্চিমবঙ্গের অনেক রাজনীতিবিদদের সাথে আপনাদের ব্যক্তিগত যোগাযোগ বা ব্যক্তিগত বন্ধুত্ব রয়েছে, তাদের সাথে তো আপনাদের কথা হয়, কথা হয়েছে এবং কথা হবে। তাদেরকে কি আপনারা এই বার্তাটি পৌঁছানোর চেষ্টা করেছেন বা চেষ্টা করেননি? না, আমরা চেষ্টা করেছি। আমরা বিশেষ করে আমাদের সাথে বামপন্থী প্রগতিশীল ঘরানার যে রাজনৈতিক দলগুলোর সাথে, কোনো দলের সাথে আমাদের পার্টি টু পার্টি রিলেশনশিপ আছে, কারোর সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে, বন্ধুত্বের সম্পর্ক আছে। সবাইকে আমরা এখানকার প্রকৃত তথ্যগুলো আমরা দেবার চেষ্টা করেছি এবং বলেছি বন্ধুদেরকে, আওয়ামী লীগের চোখ দিয়ে নতুন বাংলাদেশকে দেখাটা ঠিক হবে না। একটা ফ্যাসিস্ট রেজিম, তারা বাংলাদেশকে তারা যেভাবে তারা দেখে এসেছিল ভারতের একজনের পশ্চাৎভূমি হিসাবে, আমি মাঝে মধ্যে বলি যে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে ল্যাটিন আমেরিকাকে তাদের গোয়াল ঘরের মতন করে একসময় তারা ব্যবহার করেছে, তো ভারতও তাদের উঠান এবং বারান্দার মতন করে বাংলাদেশকে ব্যবহার করতে যাওয়া। তো এটা করতে যে সত্যি সত্যি বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে কখনো তারা মর্যাদা দেয়নি, বিশেষ করে গত 15-16 বছর। ভারত দাবি করে না পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র, তা আপনি পাশের দেশে আপনি 16টা বছর ধরে আপনি এখানকার ভোটাধিকার যারা হরণ করছে, যারা গোটা নির্বাচনী ব্যবস্থাকে যারা ধ্বংস করেছে, এবং যারা একটা জবরদস্তি করে একটা স্টেট ফ্যাসিজম কায়েম করে বল প্রয়োগ করে, যারা হিংসা এবং ঘৃণা দিয়ে যারা এখানে সরকার চালানোর চেষ্টা করছে, তাদের প্রতি এক ধরনের সমর্থন তারা কিন্তু জুগিয়ে গেছে। প্রকারান্তরে তারা কিন্তু দেশের 17-18 কোটি মানুষ বাংলাদেশকে বাস্তবে তারাই কিন্তু ভারত বিরোধিতার দিকে তারা কিন্তু নিয়ে গেছে। এই ভারত বিরোধিতার সাথে সাম্প্রদায়িকতার কোনো সম্পর্ক নাই। প্রধান একটা ফ্যাসিস্ট রেজিমকে আনকোশ্চেনেবলি সমর্থন করতে যে গোটা একটা বাংলাদেশ নামক জাতি রাষ্ট্র, এটাকে তারা একটা বিরুদ্ধ পক্ষে তারা কিন্তু নিয়ে গেছে। এবং খেয়াল করবেন, আমি প্রায় বলি ভারতের বাংলাদেশ নীতির যেমন বিপর্যয় হয়েছে, 77 বছর ভারত যদি 47 সাল থেকে ধরি কোনো প্রতিবেশীর সাথে ভারতের খুব ভালো সম্পর্ক হয়নি। তার মানে হলো যে প্রতিবেশীর ব্যাপারে ভারতের যে তাদের যে ডিপ্লোম্যাটিক যে পলিসি বা বৈদেশিক যে নীতি, এটা চূড়ান্ত ব্যর্থতা, এটা কিন্তু পর্যবেসিত হয়েছে। এই জন্য ভারতকে নতুনভাবে দেখা দরকার। ভারত বরাবরই চেয়েছে এখানে বাংলাদেশ একটা ক্লায়েন্ট স্টেট হিসেবে কাজ করো, তারা অনুগত থাকবে তারা। এই জন্য আমি প্রায় বলেছি, নিশ্চয়ই আপনারা একমত হবেন, গত 16 বছরে আর যদিও বাঙালি নামে পরিচিতরা আওয়ামী লীগ নামে তারা এখানে সরকার চালিয়েছে, কিন্তু বাস্তবে বাংলাদেশের পক্ষের কোনো সরকার গত 16 বছর ক্ষমতায় ছিল না। ভারতীয় রাজনৈতিক স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ, সাংস্কৃতিক স্বার্থ এবং একটা সামরিক স্বার্থের বিবেচনায় বরঞ্চ বাংলাদেশে তারা কিন্তু এখানে রান করতে চেয়েছে। এবং এই জন্য আপনি খেয়াল করবেন, ওবায়দুল কাদের যখন বলছে ভবিষ্যতে তাকে আমরা রাজসাক্ষী বানাবো কিনা আমি জানি না, যে দিল্লি আছে তো আমরা আছি, আমরা আছি তো দিল্লি আছি, এ কথা যদি সাইফুল হক বলতো তাহলে তার আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহে মামলা হতো। আপনি বললে
আপনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হতো। তার মানে একটা স্বাধীন দেশে থেকে মানে এরকম কথা কেউ বলতে পারে? তার মানে ভারতীয় স্বার্থের প্রতিনিধি হিসাবে এক ধরনের সুবেদারি তারা বাংলাদেশের এখানে তারা কায়েম করেছে, এবং যার লক্ষ্যটা ছিল ভারতের জন্য আমাদের তো দ্বিপাক্ষিক সমস্যাগুলো প্রায় সবই আনসেটেলড রয়ে গেছে, দুই একটা বিষয় বাদ দিলে। আমার সীমান্ত হত্যা অব্যাহত আছে, আমার তিস্তা অভিন্ন নদীর পানি প্রবাহে এখন আমরা হিস্সাটা পাইনি, বাণিজ্যের ভারসাম্যের সীমাহীন যে ভারসাম্যহীনতা সেটা এখনো রয়ে গেছে। আমার অনেকগুলো, আমি আমার ট্রানজিট দিচ্ছি, করিডোর দিচ্ছি, আমার বন্দরগুলোকে তাদেরকে ব্যবহার করতে দিচ্ছি, অথচ বাংলাদেশের স্বার্থের পক্ষের বিষয়গুলোকে কিন্তু আমরা কিন্তু করি না। ভারত বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে যদি দুদেশের কূটনৈতিক সম্পর্কে এরকম উত্তেজনা বিরাজ করে, সেক্ষেত্রে বাংলাদেশও বাণিজ্য এক ধরনের ক্রাইসিসে পড়বে, ভারতেরও তো বাণিজ্যিক ক্রাইসিস বা অর্থনীতিতে এক ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট পড়বার সম্ভাবনা রয়েছে। তার ব্যাপ্তিটা কত বড় হতে পারে? আপনি ভালো বলেছেন, অর্থনীতির মানুষ। আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম হচ্ছে যে আমরা তো ভারতের সাথে তো সৎ প্রতিবেশীর সম্পর্ক নিয়ে বসবাস করতে চাই। নীতিটা কি হবে? আপনি যদি আমার সাথে বন্ধুত্ব করতে চান, তাহলে সমতা, ন্যায্যতা, সমঅংশীদারিত্বের ভিত্তিতে এবং বাইলেটারাল রিলেশনশিপ কিভাবে চলে এ ব্যাপারে ইন্টারন্যাশনাল কিছু লজ এক্সপিরিয়েন্স আমাদের সামনে আছে। কিন্তু ভারত কখনো বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট নেশন স্টেট হিসাবে আমাদের চাওয়াগুলো, আমাদের ন্যায্য যে আকাঙ্ক্ষা, এগুলোকে অধিকাংশ ক্ষেত্রে তারা বিবেচনায় নেননি। তো আমরা এই যুগে, এই যে আপনার গোটা দুনিয়া যদি একটা গ্লোবাল ভিলেজ হয়, তাহলে পরস্পরের সাথে আমাদের একটা ইকোনমিক, আমাদের একটা কমার্শিয়াল, বহুমাত্রিক আমাদের নির্ভরশীলতা কাজ করে। অর্থনীতির ভাষায় বলে আমাদের প্রতিটা দেশের একটা কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে। ভারত বৃহৎ রাষ্ট্র হিসাবে তার যেমন অনেকগুলো আপেক্ষিক তুলনামূলক সুবিধে আছে, আবার বাংলাদেশ আমার এখানে বিশাল শ্রমশক্তি থেকে শুরু করে আমার উৎপাদিকার অনেকগুলো বিষয় আছে যেটা আমাদের জন্য কম্পারেটিভ একটা অ্যাডভান্টেজ আছে। যদি বোঝাপড়া থাকে, যদি সম্পর্ক থাকে, যদি একটা বন্ধুত্বের সম্পর্ক থাকে, আমরা কিন্তু লাভবান হতে পারি। আমরা তো জেনে আসছি যে ভারতের থার্ড রেমিটেন্স নিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে, কিন্তু এগুলো অধিকাংশ আনডকুমেন্টেড, আনরেজিস্টার্ড, হুন্ডির মধ্য দিয়ে যাচ্ছে। তো ভারতের বিশাল যাচ্ছে, কিন্তু আমার রাষ্ট্র তার দ্বারা কিন্তু লাভবান হচ্ছে না। ওদিন দেখলাম যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যে কোনো নাগরিক এভাবে, কোনো বিদেশি নাগরিক এভাবে থাকতে পারবে না। এখন এটা কি 20 লাখ, 26 লাখ না 30 লাখ আমরা জানি না। ভারতের তো নিশ্চয়ই এককভাবে সবচেয়ে বেশি, হয়তো অন্যান্য দেশেরও কিছু কিছু থাকতে পারে। তাহলে সবাইকে একটা এর মধ্যে আনা, তাহলে এটি তো বাংলাদেশ সরকারেরও দায় রয়েছে এখানে। অবশ্যই দায় আছে। ভারতের সাথে আমরা একটা সৎ প্রতিবেশী সম্পর্ক আমরা করতে চাই। আপনি জানেন যে ভারতের যে 7 কন্যা, 7 সিস্টার্স, 7টা রাজ্য, যেখানে বাংলাদেশের জন্য বাণিজ্যিক ব্যবসার জন্য অনেকগুলো ভালো সুবিধা ছিল, কিন্তু ভারতের এখনো পর্যন্ত ভারতের বাজারে ট্যারিফ এবং নন ট্যারিফ অনেকগুলো বাধা এখনো পর্যন্ত কাজ করছে। কিন্তু অথচ আমাদের বাজার কিন্তু ভারতীয় পণ্যের জন্য আমরা কিন্তু উন্মুক্ত করে দিয়েছি। এমনকি আপনারা যে মিডিয়ার মানুষ, ভারতের প্রায় সকল মিডিয়া ঢাকায় বসে দেশের যে কোনো প্রান্তে আপনি দেখতে পারেন, কিন্তু বাংলাদেশের মিডিয়া এখনো পর্যন্ত অধিকাংশ ক্ষেত্রে সীমান্তের কাছাকাছি অল্প কিছু এলাকা ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে না। তার মানে এটা কিন্তু একতরফা। তার মানে এটারও একটা যে মিডিয়ার যেটা ইনফ্লুয়েন্স, একটা কালচারাল ইনফ্লুয়েন্স, একটা যে কমার্শিয়াল ইনফ্লুয়েন্স, এগুলো কাজ করে। তা আমি মনে করি নতুন যে প্রেক্ষিত, গতকালকে ভারতের যে নতুন পররাষ্ট্র সচিব যিনি আসছেন, আলোচনা হয়েছে, ভারতের পররাষ্ট্র সচিব তিনিও তাদের দিক থেকেও তিনি কথাগুলো বলেছেন। যেটুকু সংবাদ মাধ্যমে এসছে, আমি মনে করি বাংলাদেশের দিক থেকে কিছু স্পষ্ট কিছু বার্তা দেওয়া হয়েছে। কোন বেসিসে আমরা নতুন ইন্টারিম গভর্নমেন্ট, কোন বেসিসে দিল্লির সাথে, ভারতের সাথে আমরা সম্পর্ক চাই, ভারতের কনসার্নটাও কিছুটা তারা ব্যক্ত করে। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের, মানে আজকের যে সরকার রয়েছে, সেই সরকারের সাথেই বাণিজ্যিক এবং সব ধরনের সম্পর্ক কন্টিনিউ করা হবে। আমি এটাকে মনে করি তারা যদি এটা মেইন করে থাকেন, তাহলে আমি এটাকে একটা পজিটিভ ইন্ডিকেশন হিসেবে বিবেচনা করতে চাই। ইতিমধ্যে তারা দেখেছেন বাংলাদেশে সাম্প্রদায়িকতার কার্ড খেলে
বাংলাদেশে কোনো অস্থিতিশীল করাটা সম্ভব না। এখানে তাদের পক্ষে বাংলাদেশে তারা যে একটা ঘোলা পানিতে মাছ শিকার করা এবং পরাজিত ফ্যাসিস্ট রেজিমকে ফাঁকফোকর দিয়ে কিভাবে তারা আবার পুনর্বাসিত হতে পারে, এই পথে এটা সম্ভব না। তাহলে নতুন যে পরিবর্তন, দিল্লির সাউথ ব্লককে, তাদের নীতি নির্ধারকদেরকে, অন্তর্বর্তী সরকারকে রিকগনাইজ করে তাদের সাথে তাদেরকে পলিটিক্যাল, ডিপ্লোম্যাটিক বা ইকোনমিক বা কালচারাল রিলেশন রিএস্টাবলিশ করতে হবে। এই বার্তা তিনি যদি দিয়ে থাকেন, এটাকে আমি ইতিবাচকভাবে দেখতে চাই। কিন্তু এর আগেও তো আমরা দেখেছি দিল্লির পক্ষ থেকে পজিটিভ বার্তা দিয়ে ঠিক নেগেটিভ কাজগুলোই করা হ্যাঁ, হয়েছে। এটা হলো ভারতের স্ববিরোধিতা। কিন্তু সেদিক থেকে, আমাদের দিক থেকে আমি মনে করি গতকালকে এটা বলা হয়েছে কিনা আমি খুব নিশ্চিত না। একটা যেটা আমি দেখলাম, দু তিনটা, একটা আমি ইতিমধ্যে আগে বলেছি কয়েকটা মিডিয়াতে, একটা কথা স্পষ্ট করে গতকালও বলার দরকার ছিল, অত ডিটেলসটা আমি দেখি গণমাধ্যমে আসেনি অত ডিটেইল। একটা হলো যে ভারত যদি বাংলাদেশকে যদি অস্থিতিশীল করতে চায়, যদি বাংলাদেশ যদি নিরাপত্তার ঝুঁকির মধ্যে পড়ে, মানে আপনার ঘরে যদি আগুন লাগে, আপনি যদি নিরাপদ না থাকেন, আমি কাছের প্রতিবেশী হিসাবে আমার নিরাপত্তা কিন্তু নিশ্চিত হয় না। সুতরাং এই জিনিসটা বোঝা দরকার। ভারতের যদি 10টা কার্ড থেকে থাকে, তাহলে আমাদেরও 2-4টা কার্ড কিন্তু ছোট রাষ্ট্র হিসেবেও হাতে আছে। তো আমরা তো এটা কোনো পাল্লাপাল্লির বিষয় না, এটা কোনো জেদের বিষয় না। এটা হচ্ছে এই গ্লোবাল এই যুগে আমরা পরস্পরের প্রতি বহুমাত্রিক আমাদের নির্ভরশীলতা কাজ করে। আমরা মিউচুয়ালি কিভাবে আমরা সেখানে লাভবান হতে পারি, কিন্তু অন দ্য বেসিস অফ রেসপেক্ট অ্যান্ড রিকগনিশন। তো সেই বার্তাটা মানে বাংলাদেশ থেকে দেওয়া হয়েছে। আবার ভারতে দেখলাম পররাষ্ট্র সচিব তিনি আবার ধর্মীয় সংখ্যালঘুদের ব্যাপারটাও তিনি আবার কালকে উচ্চারণ করেছেন। একটা কথা ইতিমধ্যে কালকে বলা হয়েছে, আমি একমত তার সঙ্গে। আমরা কিন্তু ভারতের কোনো দেশের ইন্টারনাল কোনো ইভেন্টস নিয়ে, ঘটনা নিয়ে আমরা কিন্তু স্টেট লেভেলে কিন্তু কোনো কথা বলি না। আমরা স্বাভাবিকভাবে চাইব যে ভারতে কিন্তু আমাদের এখানে আমাদের অভ্যন্তরীণ কোনো বিষয় নিয়ে তারা কিন্তু এখানে কথা বলবেন না বা হস্তক্ষেপ করবেন না। হ্যাঁ, উদ্বেগ উৎকণ্ঠা একটা স্বাভাবিক বিষয়, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু এটা যদি হস্তক্ষেপের পর্যায়ে যায়, সেটা কিন্তু খুবই দুর্ভাগ্যজনক। একটা কথা আমি বলেছি ইতিমধ্যেই, আমার মনে হয়েছে ভারতের বিজেপি, হিন্দুত্ববাদী সরকার, রাজনীতিকরা একটা বড় অংশ বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদেরকে তারা বাংলাদেশি হতে দিতে চান না। তারা যে শত শত বছর ধরে এই জমি মাটির মানুষ, আমাদের ধর্মীয় বিশ্বাসের পার্থক্য থাকার পরও আমরা যে ভাই হিসাবে, বন্ধু হিসাবে শত শত বছর ধরে আমরা যে বসবাস করছি, এই মাটির মানে এখানকার ভূমি সন্তান হিসাবে, এইটা সম্ভবত বিজেপি এই জায়গাটা তারা চায় না। তাদের পুঁজি হচ্ছে একটা সাম্প্রদায়িকতার পুঁজি, এবং সেই পুঁজিটাকে তারা, এটা তাদের এক ধরনের জ্বালানি। এটা তাদের, যেটা আপনি উল্লেখ করছিলেন, মমতা ব্যানার্জি থেকে অনেক দায়িত্বশীল রাজনীতিকরা পর্যন্ত যেভাবে তারা বেফাস কথা বলছেন, এবং তারা বলছেন ইন্টারন্যাশনাল পিস কিপিং ফোর্স বাংলাদেশের সংখ্যালঘুদেরকে ডিপ্লয় করবার জন্য, অথচ বহু আগে দরকার ছিল কাশ্মীরে ডিপ্লয় করা, অথবা 7 সিস্টার্সে, যেখানে ভারতের 7 রাজ্যে, যে রাজ্যগুলো অনেকগুলো, মণিপুর সহ অনেকগুলো রাজ্য এখন যেখানে জ্বলছে, কিন্তু একথা আমরা কখনো দাবি করিনি। প্রতিবেশী হিসেবে বাংলাদেশ তো আমরা কখনো দাবি করতে, সহনশীলতার পরিচয় বাংলাদেশ অনেক বেশি বন্ধুত্বের জায়গাটা। কিন্তু বন্ধুত্ব, আপনি বড় হতে পারেন, আমি হয়তো আকারে শক্তিতে ছোট হতে পারি, যখন আপনি আমার সঙ্গে ফ্রেন্ডশিপ করবেন, তখন আপনি সমতা, বন্ধুত্ব, তো তখন আপনি আমার মর্যাদা, এই জায়গাটা কিন্তু আপনাকে নিশ্চিত করা। কতক্ষণ পর্যন্ত ভারতের এই অন্যায় আবদার বা নানান ভাবে তাদেরকে বুঝিয়ে ভুলিয়ে ভালিয়ে এই কূটনীতি চলবে? না, আসলে এটির তো একটা সীমা আছে, ধৈর্যের তো এক ধরনের সীমা আছে। আমরা তো একটা অখণ্ড ধৈর্যের পরিচয় দিয়ে আসছি, বলতে পারেন নজিরবিহীন ধৈর্যের পরিচয় দিয়ে আসছি। দরকার হলে আরো ধৈর্যের পরিচয় দেব। কিন্তু ভারতকে একটা বার্তার মধ্যে আমরা দিয়েছি, গত 4 ডিসেম্বর প্রধান উপদেষ্টা সকল রাজনৈতিক দলকে তিনি আহ্বান করেছিলেন, আমরা গিয়েছিলাম। একটা খুব গুরুত্বপূর্ণ হয়েছে, ভারতের এই তৎপরতায় অভ্যুত্থানের পরপরে আমাদের যে জাতীয় ঐক্যটা গড়ে উঠেছিল, মাঝখানে মনে হয়েছিল কিছু ফাঁক ফোকর তৈরি হয়েছে আমাদের মধ্যে। কিন্তু ভারতের আগ্রাসী বাংলাদেশ বিরোধী তৎপরতার জন্যে আমাদের মধ্যে যেটুকু মত পার্থক্য থাকার পরও আমরা একটা স্পষ্ট বার্তা দিয়েছি, স্বাধীনতা,
সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, জাতীয় স্বার্থের প্রশ্নে আমরা অ্যাক্রস দ্য পার্টিস সবাই আমরা ঐক্যবদ্ধ। এটা নিয়ে কোনো ছাড় নেই, এটা কোনো আপোষ নেই। অর্থাৎ এটা একটা স্বাধীন জাতীয় রাষ্ট্র হিসাবে রাজনৈতিক দল, সরকার এবং ছাত্র তরুণ সহ সবাই যে আমরা ঐক্যবদ্ধ, এই বার্তাটা যেমন আমরা দেশের মানুষের আত্মবিশ্বাস যেমন বাড়িয়ে তুলেছে, এটা ভারতের নীতি নির্ধারকের জন্য একটা স্পষ্ট বার্তা, এবং ইন্টারন্যাশনাল গ্লোবাল যে কমিউনিটি তাদের কাছেও কিন্তু এটা কিন্তু বড় একটা বার্তা। ভারত চেষ্টা করেছিল বলার জন্য যে 5ই আগস্টের পরে এখানে জঙ্গিরা ক্ষমতা দখল করেছে, মৌলবাদীরা ক্ষমতা দখল করেছে, এটা তালেবানি বা আফগানিস্তানের মতো এক রাষ্ট্র হয়ে যাচ্ছে। ব্যাপারটা আদৌ এরকম না। আমাদের বিভিন্ন মতাদর্শ আছে, রাজনীতি আছে। আমরা বলেছি মানে অর্থাৎ বৈচিত্র্যের মধ্যে ঐক্য। আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে অন ইডিওলজি, পলিটিক্স, ইস্যুস, প্রোগ্রাম, আমাদের নানা ইস্যু নিয়ে মত পার্থক্য আছে, এটা নিয়ে আমাদের ডিবেট আছে, সেটা আমাদের অর্থাৎ এই বৈচিত্র্যের মধ্যে আমাদের ঐক্যের জায়গা। কিন্তু বড় দাগের প্রশ্নে, আমাদের জাতীয় প্রশ্নে, আমাদের উন্নয়নের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে, একটা নির্বাচিত একটা জনপ্রতিনিধিত্বমূলক সরকারের প্রশ্নে সবাই কিন্তু আমরা কিন্তু ঐক্যবদ্ধ হয়েছি। ফলে বলতে আমরা বাংলাদেশে একটা অসাধারণ একটা সময় পরিবর্তনের গণতান্ত্রিক অভিযান থেকে আমরা একটা, এবং ভারত এই কাজটা পরোক্ষভাবে তাদেরকে ধন্যবাদ দিই। এই উস্কানিটা না হলে বাংলাদেশের হয়তো এতটা সিমেন্টেড ঐক্য হয়তো আমাদের মধ্যে গড়ে উঠতো না। তো ফলে সে জায়গা থেকে ভারত আবার কিন্তু এক কাটা দেশ নয়। ভারতের যে কোটি কোটি মানুষ তারা আমাদের বন্ধু, শত কোটি মানুষ আমাদের বন্ধু। ভারতের প্রগতিশীল, গণতান্ত্রিক, দেশপ্রেমিক, অসাম্প্রদায়িক দল, সমাজ, সংগঠন, নানা স্তরের মানুষ। ভারত বিচিত্র ভারত, বহু ধর্ম, বহু বর্ণ, বহু কিছু। তাদের সাথে আমরা যেটা বলে পিপলস টু পিপল একটা অর্গানিক, কিন্তু এই জায়গাটা গ্যাপ হয়েছে ভারতের। কারণ সম্পর্ক তারা একপাক্ষিক, তারা কিন্তু চেয়েছে। এখন মানে কিছুটা বুঝতে পারছে। 50 থেকে 55 লক্ষ বাংলাদেশিরা প্রতি বছর ভারতে যায় নানা কারণে, চিকিৎসা, পড়াশোনা, ঘুরতে বেড়াতে, পুজোর বাজার, ঈদের বাজার, বিভিন্ন পর্যটনের জায়গাগুলো। এখন ভারতের বিশাল অংশের তাদের কিন্তু এখন হোটেল, হাসপাতাল অনেকগুলো বাণিজ্য ঘাটতি দেখা দিয়েছে। ইতিমধ্যে তাদের দিক থেকে কিন্তু বড় ধরনের আমরা একটা হিউম্যান ক্রাই দেখছি যে আপনি প্রতিবেশীর সাথে তো প্রতিনিয়ত লড়াই করে তো আপনি বাঁচতে পারবেন না, তাহলে আপনাকে একটা ওয়ার্কিং রিলেশনশিপ লাগবে একটা। এই জন্য ভারতকে বলতে চাই, আপনি যদি এই অঞ্চলে যদি আপনি বৃহৎ যদি পরাশক্তি হয়ে উঠতে চান, তাহলে আপনি কিন্তু এটা আপনি দমন করে পারবেন না। বন্ধুত্বের হাতের মধ্য দিয়ে আপনাকে এই অঞ্চলে মানে ভালোবাসা তো আপনি জোর করে আপনি অর্জন করতে পারবেন না, তাহলে ভালোবাসা আপনাকে অর্জন করতে হবে। সুতরাং আপনি দাদাগিরির যে মনস্তাত্ত্বিক সংস্কৃতি ওই জায়গা থেকে বেরিয়ে আসবেন। বাংলাদেশও এই অঞ্চলের অন্যান্য রাষ্ট্র দেশ যেগুলো আছে তাদের সাথে একটা সমতার, একটা ন্যায্যতার, মর্যাদার সম্পর্ক তৈরি করবেন। পৃথিবীর ভারত সরকারের যে এই একপেশে নীতি বা একরোখা নীতি, যেটি পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনাকে রক্ষা করবার নীতি প্রকারান্তে বা পুনর্বাসনের নীতি নিয়ে যে ভারত নেমেছে, এটি কি ভারতের জনগণের তো কথা বলা উচিত বলে আপনি কি মনে করেন? আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বললেন। আমি অবশ্যই মনে করি এ ব্যাপারে ভারতের জনগণের কথা বলা উচিত। রাজনৈতিক দলগুলো, ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার যারাই আছেন, প্রত্যেকেরই এ ব্যাপারে কথা বলা উচিত। এটা প্রবলেম তৈরি করছে কি, তারা কিন্তু এক ধরনের রাষ্ট্রীয় আশ্রয় প্রশ্রয় তারা কিন্তু আছেন, যাদের বিরুদ্ধে গণহত্যার সুস্পষ্ট অভিযোগ আছে। 16 বছর যারা হত্যা, গুম, খুন, রাষ্ট্রীয় সন্ত্রাস, এবং প্রতি বছর যেটা আমাদের শ্বেতপত্র যেটা দিয়েছে ডক্টর দেবপ্রিয়দের নেতৃত্বে 16 বিলিয়ন ডলার যদি একটা ছোট দেশ থেকে যদি বাইরে যদি পাচার হয়, তাহলে সে দেশে থাকেটা কি? তাহলে এগুলোর বিচার হবার প্রশ্ন আছে। তো এই ধরনের দুর্বৃত্তদেরকে রাজনীতির নাম করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতন বাংলাদেশকে যারা লুটের বাজারে পরিণত করেছিল, তার তো বিচারের প্রশ্ন আছে। তাদেরকে তো আপনি সেখানে জামাই আদর করে রাষ্ট্রীয় আশ্রয় প্রশ্রয় তাদেরকে আপনি রাখতে পারেন না। কনস্ট্যান্টলি এখনো পর্যন্ত তারা কিন্তু বাংলাদেশ বিরোধী, অভ্যুত্থান বিরোধী, ছাত্র তরুণদের বিরোধী, আমাদের জাগরণ বিরোধী, এবং বাংলাদেশ একটা গণতান্ত্রিক অভিযাত্রার দিকে যে যাবে তার বিরুদ্ধে প্রতিনিয়ত উস্কানি, সহিংসতা, এমনকি নাশকতার বহুমাত্রিক কিন্তু পরিকল্পনার কথা আমরা শুনতে পাচ্ছি। আর ভারতীয় মিডিয়া যেভাবে চূড়ান্ত ঘৃণা, চূড়ান্ত বিদ্বেষ যেভাবে ছড়ানো হচ্ছে,
এটা এটা এক ধরনের আমি বলবো বিকারগ্রস্ততা, অসুস্থতা, বিকারগ্রস্ততা। এবং এটা কোনো মিডিয়ার ভূমিকা না, এটাকে বলো এটা পশ্চিমে কথা আছে পোস্ট ট্রুথ। যেটা ট্রুথ না সেটা কি, সেটা পোস্ট ট্রুথ, মানে বারবার বললে যেন সত্যের মতো মনে হয়। এরকম একটা জায়গা ভারতের মিডিয়া শুরু করেছে। আমি মনে করি বাংলাদেশের যে অসাধারণ আমাদের মিডিয়াগুলো এখন অনেক বেশি ভাইব্রেন্ট, মিডিয়াকে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং ভারতীয় যে এই গদি মিডিয়ার যে ভূমিকা, এই ভূমিকার কারণে তো ভারতের সাধারণ মানুষের সাথে বাংলাদেশের সাধারণ মানুষের এক ধরনের দূরত্ব তৈরি হচ্ছে প্রতিনিয়ত, যেটি দুদেশেরই নিরাপত্তা এবং অর্থনীতির জন্য চরম থ্রেট। এটি নিরসনের জন্য আসলে কোন ধরনের উদ্যোগ নেওয়া উচিত ভারতীয় সরকারের, বা ভারতের সাধারণ নাগরিকদের কি করা উচিত, ভূমিকা রাখা উচিত? তারা তো তাদের সরকারকে তারা যেটা বলবেন যে বাংলাদেশে অস্থিতিশীল করাটা মোদী সরকারের দায়িত্ব না, বাংলাদেশকে নিরাপত্তাহীনতার ঝুঁকির মধ্যে রাখাটা মোদী সরকারের দায়িত্ব না। পাশের দেশকে বিপদের, পাশের দেশ যদি জ্বলে, যে বলছিলাম যদি আগুন লাগে, তাহলে আপনার ঘর তো আপনার বাড়ি তো নিরাপদ থাকে না। এই কথাটা ভারতীয় জনগণকে, যারা ওখানকার বিবেক সম্পন্ন মানুষ, ভারতের ভেরি পাওয়ারফুল সিভিল সোসাইটি আছে, পাওয়ারফুল বিভিন্ন সামাজিক সংগঠন আছে, পলিসি লেভেল অনেকগুলো গুরুত্বপূর্ণ থিঙ্ক ট্যাঙ্ক আছে, যাদের অনেকের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় আছে। তো তাদের আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ভারতের ইন্টারন্যাশনাল বা প্রতিবেশীদের ক্ষেত্রে স্ট্র্যাটেজিটা চেঞ্জ করা দরকার। সেই চেঞ্জ করে নতুন বাস্তবতাকে, যেটা আপনি শুরুতে বলছিলেন, ইন্টারিম গভর্নমেন্টকে মেনে নিয়ে ৭ই আগস্টের পরবর্তী যে বাংলাদেশ এটা অসাধারণ মর্যাদা নিয়ে এখন দাঁড়িয়েছে। এই মর্যাদা তো আপনার মর্যাদাকে আঘাত করছে না, আপনার সাথে আমি এর বন্ধুত্বের জায়গাটা তৈরি করতে চাই। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি, বাংলাদেশে যদি একটা পপুলারলি ইলেক্টেড গভর্নমেন্ট হয়, বাংলাদেশে যদি একটা গণতান্ত্রিক পরিসর যদি বাড়ে, এটা ভারতের জন্য এটা অনেক বেশি নিরাপদ, অনেক বেশি নিরাপদ। বরঞ্চ যদি একটা অনিশ্চিত যদি একটা যাত্রা থাকে বাংলাদেশ যদি অস্থিতিশীল হয়, তাহলে যে কোনো সময় কিন্তু এটা ভারতের উপরও কিন্তু তার ঝুঁকিটা কিন্তু বাড়তে পারে। ফলে বাংলাদেশে যদি একটা গণতান্ত্রিক সরকার থাকে, পপুলারলি ইলেক্টেড গভর্নমেন্ট থাকে, যদি একটা অসাম্প্রদায়িক, যদি একটা কালচারাল ইডিওলজিক্যাল বাতাবরণ যদি শক্তিশালী হয়, এটা ভারত সহ যে কোনো প্রতিবেশীর জন্য এটাই স্বস্তিদায়ক ব্যাপার হবে। তো এই কখটা সরিয়াটা ভারতের নীতি নির্ধারকদের বোঝানো দরকার। সেক্ষেত্রে ভারতের তারা যেমন ভূমিকা পালন করবে, আমাদের বাংলাদেশের মিডিয়া, আমাদের নাগরিক সমাজ, আমাদের থিঙ্ক ট্যাঙ্কগুলো, তাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমি আশা করতে চাই ভবিষ্যতের বৈরিতা, তিক্ততা হয়তো সহজে যাবে না, কিন্তু আমরা এই ব্যাপারে হাল ছাড়বো না। আমরা আমাদের ইন্ডিপেন্ডেন্ট জায়গাটা রেখে আমরা চাইবো যে আমরা প্রতিবেশীর সাথে সমতা, ন্যায্যতার ভিত্তিতে নতুন একটা গণতান্ত্রিক সাউথ এশিয়া কিভাবে গড়ে তোলা যায়, যেখানে একজনের স্বার্থ বিসর্জন দিয়ে আরেকজন বড় হবে না, প্রত্যেকে যেন এই উন্নয়নের এই অংশীদারিত্বে যেন অংশীজন হতে পারে। আপনি যে কথা বলছিলেন যে গণমাধ্যম এক ধরনের গুরুত্বপূর্ণ রোল প্লে করে, সেটি ভারতের ক্ষেত্রে যেমনি বাংলাদেশের ক্ষেত্রেও তেমনি। বাংলাদেশের গণমাধ্যমগুলো ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সময়ে যে রোল প্লে করেছিল, আপনারা দেখেছেন যে হত্যায় উৎসাহিত করেছিল। কিন্তু আমরা ফ্যাসিবাদের ইতিহাস যদি ঘাঁটি, দেখব যে ফ্যাসিবাদের প্রচার যন্ত্র কিন্তু ফ্যাসিবাদের পতনের পরে কেউ টিকিয়ে রাখেনি, কারণ এখান থেকেই কিন্তু নানান ধরনের কনস্পিরেসির সূত্রপাত হতেও দেখেছি। আপনি কি মনে করেন ৫ আগস্টের পরে বাংলাদেশের গণমাধ্যমকে স্বাধীনতার নামে ক্ষমা করে দেয়া হয়েছে না অনেকটা? আমি প্রথম বলতে চাই যে একজন আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী দল হিসেবে আওয়ামী লীগ যেভাবে একটা ফ্যাসিস্ট দলে পরিণত হলো, একজন ব্যক্তি হাসিনা রাজনৈতিক পরিবারে জন্ম নেওয়ার পরে একজন ব্যক্তি কিভাবে একটা ফ্যাসিস্ট রেজিমের তিনি চূড়ান্ত একটা ম্যানিফেস্টেশন হয়ে উঠতে পারেন, তিনি তার একটা বহিঃপ্রকাশ। এবং যার হাতে রক্তের দাগ লেগে আছে হাজারো ছাত্র, তরুণ, শ্রমজীবী মানুষের, এরকম একটা ভূমিকা নেবার ক্ষেত্রে বাংলাদেশের মিডিয়াগুলোর, আমি বিশেষ করে বলবো অনেকগুলো, এমনকি মেইন স্ট্রিম গুরুত্বপূর্ণ মিডিয়াগুলোর বড় ভূমিকা ছিল। এবং তারা স্তুতি করতে যে, ও যে ছোটকালে পড়েছি, রাজা যত বলে পারিষদ বলে তার শতগুণ। মিডিয়াগুলো উস্কানি দিতে 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 তাদের ব্যক্তিগত, গোষ্ঠীগত, কোটারিগত স্বার্থে স্তুতি করতে করতে মানে সরকারকে তার এরকম একটা দম্ভ অহমিকার জন্ম দিয়েছে।
যেন একজন ব্যক্তি জন্ম না হলে বাংলাদেশ হতো না, আর শেখ হাসিনার জন্ম না হলে দেশে উন্নয়ন হতো না, দেশে বুঝে মারামারি খুনোখুনি মানে তার বিকল্প কিছু নেই, তার কোনো বিকল্প নাই। এই যে একটা কাল্ট ডেভেলপ করা, একটা ইম্পোজড একটা কাল্ট, পলিটিক্যাল কালচারাল মনস্তাত্ত্বিক যে কাল্ট ডেভেলপ করা, এখানে ভাই আপনাদের মিডিয়ার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা, যেটা খুব অশ্লীল, অরুচিকর, জঘন্য, সাংবাদিকতার পেশাদারিত্বের বাইরে। এটা দে শুড বি টেকেন ইনটু অ্যাকাউন্ট। তাদেরকে নিশ্চয়ই আপনি বিবেচনার মধ্যে আপনি আনবেন। এটা গেল এক। অভ্যুত্থানের পরেও পুরো কাঠামোটা এখনো বহাল তবিয়তে আছে। কিছু কিছু হয়তো আইনের আওতায় এসছেন, কিছু কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু আমি বলি পুরো কাঠামোটা কিন্তু এখনো পর্যন্ত বহাল তবিয়তে আছে। এখন আমি কিন্তু আবার ধরুন মিডিয়ার ব্যক্তিকে আপনি তো নিশ্চয়ই আবার গণহত্যার অপরাধী বা গণহত্যার প্ররোচনাকারী হিসেবে তাকে আপনি আবার মামলা দিতে পারেন না। যদি কারো থাকে নিশ্চয়ই পার্টিকুলার অভিযোগের জন্য পার্টিকুলার মামলা বা বাইনেম হতে পারে, কিন্তু গড়ে যদি আপনি আবার তাহলে মিডিয়াকে নতুনভাবে এটাকে রিঅর্গানাইজ করা দরকার আছে। যাদের যেটুকু দায়িত্বের আসছে তাকে সে দায়িত্বটা দেন, তাদের বিরুদ্ধে অভিযোগ আপনি নিয়ে আসেন, তাদেরকে আইনের মুখোমুখি করেন। অন্যায়ের সমর্থনকারী কি অন্যায়কারী বলবেন না? না, অন্যায় সমর্থন কিন্তু অন্যায়কারী, যে অন্যায় যে করে আর অন্যায় যে দহে তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। তো এই যে কথাটা, যিনি প্রশ্রয় দিচ্ছেন, যিনি এটাকে লালন করছেন, তিনিও তো সমান অপরাধী। তাকে আপনাকে আইনের আওতায় তাকে আনা দরকার। গণমাধ্যমের যে রিঅর্গানাইজেশন, এটা অত্যন্ত জরুরি। আমাদের জাতীয় যে ঐক্য, আপনার বক্তব্য অনুযায়ী ঐক্যটা আমরা কিন্তু ধরে রাখতে পারবো কিন্তু না। ভেঙে দেওয়ার ষড়যন্ত্র বা আমাদের বিষবাষ্প ছড়াবে। মিডিয়া যদি ফোর্থ স্টেট হয়, আমি বলেছি সেদিন বিএনপির 31 দফার প্রোগ্রামে, মিডিয়া হচ্ছে আমাদের একটা ফুসফুসের মতন। আমাদের ফুসফুসের মতন মিডিয়া। তো আমার ফুসফুস যদি আক্রান্ত থাকে, যদি দুর্বল থাকে, ফুসফুস যদি কাজ না করে, তাহলে তো আমি ইন্ডিপেন্ডেন্ট স্টেট হিসেবে আমি বেশি দূর এগোতে পারবো না। সুতরাং মিডিয়ার ব্যাপারে আমি মনে করি এবার একটা মিডিয়া কমিশন হয়েছে, আমাদের কামাল আহমেদকে চিফ করে। আমি আশা করি মিডিয়ার ব্যাপারে আগে হলো 16 বছরের অপরাধগুলো কিভাবে দেখবে সেটা একটা প্রশ্ন, আইনগত প্রশ্ন আছে, বিচারিক প্রশ্ন আছে। আর হলো 5ই আগস্টের পরে যে নতুন বাংলাদেশ, সেখানে মিডিয়া কিভাবে এই রোলটা প্লে করতে পারে, একটা ফোর্থ স্টেট হিসেবে ইন প্র্যাকটিস। মানুষের যে স্বপ্ন আকাঙ্ক্ষা, মিডিয়া কিভাবে, যেমন আপনাদের মিডিয়া, আমি বাদি ভাই বলি, বৈষম্য বিরোধী আন্দোলনটা হয়েছে, কিন্তু বৈষম্যের ব্যাপারে কিন্তু খুব বেশি আলোচনার মধ্যে নাই। বৈষম্য সবচেয়ে বড় জায়গা কোথায়? অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্য, সামাজিক বৈষম্য, ধনী গরিবের বৈষম্য, নারী পুরুষের বৈষম্য, গ্রাম শহরের বৈষম্য, এবং সমতল এবং পাহাড় এবং ক্ষুদ্র জাতিসত্তার সাথে বৈষম্য। এগুলো কিন্তু মিডিয়াতে খুব বড়ভাবে কিন্তু আলোচনার মধ্যে আসছে না। তাহলে অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ আছে। আমি মিডিয়ার উপরে আমি ভরসা রাখতে চাই। এই যে পুনর্জাগরণ, আমাদের রেজারেকশনের এই পর্যায়ে মিডিয়ারও একটা পুনর্গঠন হবে, তার একটা চিন্তা, দৃষ্টিভঙ্গি, মনন জগতেরও একটা পরিবর্তনের জায়গা। ওই মিডিয়া একটা পেশাদার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার দিকে। আজকে আরেকটি খবর দেখলাম যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট জনাব কর্নেল অলি আহমেদ, তিনি বলেছেন শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চাননি, হতে চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। কিছুক্ষণ আগে তিনি বক্তব্য দিয়েছেন। আসলে এই 71 এবং মুক্তিযুদ্ধ এখনো অমীমাংসিত রয়ে গেছে, এবং কোন প্রেক্ষাপটে বাংলাদেশ স্বাধীন হলো, মুক্তিযুদ্ধ হলো, নতুন প্রজন্ম, যে প্রজন্ম এই বৈষম্যের বিরুদ্ধে লড়েছে, তাদের কাছে সঠিক ইতিহাসটা এখনো তুলে দেওয়া হয়নি। এটি কি অনেক গুরুত্বপূর্ণ বিষয় না? এটিও তো পরিষ্কার হওয়া উচিত। অবশ্যই। ধরুন, আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে 54 বছর পার হয়েছে, এখন ওই প্রশ্নগুলো এখনো পর্যন্ত অমীমাংসিত আছে। এটা তো হওয়ার কথা না। প্রথম কথা, যে শেখ মুজিবুর রহমানের নামে যে মুক্তিযুদ্ধ হয়েছে, তিনি যে আমাদের মুক্তিযুদ্ধ তার নামে হয়েছে, এটা নিয়ে কোনো প্রশ্ন করার কোনো সুযোগ নেই। কিন্তু একই সাথে এটা কোনো ব্যক্তির একক কোনো বিষয় ছিল না। আমাদের মুক্তিযুদ্ধ ছিল একটা গণযুদ্ধ। যে মুক্তিযুদ্ধের আমাদের প্রবাসী সরকার তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে তাদের যে অসাধারণ ভূমিকা, যেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল তখন। দ্বিতীয়, আমাদের যারা সেক্টর কমান্ডাররা ছিলেন, আমাদের যারা অসাধারণ বীরশ্রেষ্ঠ বীরোত্তম আমাদের যারা ছিলেন, আমাদের যে মুক্তিযোদ্ধারা,
এগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা। ইতিহাসে বাস্তবে একজন ব্যক্তি একটা পরিবারকে বড় করতে যেয়ে বাস্তবে অন্য সবাইকে অস্বীকার করা হয়েছে। তো ধরুন এখন আমি মানবজাতির ইতিহাসে মানে এরকম কোনো দ্বিতীয় ঘটনা নেই যে একটা মুক্তিযুদ্ধের ডাক দিয়ে ধরুন তার আবার প্রধান নেতা তিনি অপেক্ষা করছেন যে তিনি শত্রুর দ্বারা তিনি আবার গ্রেপ্তার হবেন, এবং তারপরে তো দেখা গেল যে তিনি তার তাজউদ্দিন আহমেদ সহ তার ঘনিষ্ঠ বন্ধুরা সহযোগীরা তারা যখন বলছেন যে আত্মগোপনে যাওয়ার জন্য, সরে যাওয়ার জন্য, ইতিমধ্যে ক্র্যাকডাউন যখন শুরু হয়েছে 71 সালের থেকে, এবং আয়োজন চলছে অনেক আগে থেকে, সমস্ত তথ্য জানা ছিল। তো তারপরেও যে তার বসে থাকাটা, যে জন্য তিনি পাকিস্তানে তাকে নিয়ে যাওয়া হলো, গ্রেপ্তার হলেন, তিনি 9 মাস অন্তরীণ ছিলেন, ফিরে এসছেন। তো তারপরেও তো দেখা গেল যে শেষ পর্যন্ত যে ইয়াহিয়া খানদের সাথে আলোচনা হচ্ছিল কেন? আলোচনা হচ্ছিল পাকিস্তানি সাংবিধানিক কাঠামোর মধ্যে এই সংকটে নিরসন করবার সুযোগ আছে কিনা। শেখ মুজিব পাকিস্তানি সাংবিধানিক কাঠামোর মধ্যে তিনি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়ে তিনি তৎকালীন সংকটে তিনি সমাধান করতে পারেন কিনা, এই অপশন নিয়েই তো মূলত আলাপ আলোচনা চলছিল। তাহলে একদিকে 7ই মার্চের ভাষণে তিনি ডাক দিয়েছেন এবারের সংগ্রাম স্বাধীনতার মুক্তি সংগ্রাম বলে, আবার 23-24 তারিখ পর্যন্ত মার্চের আবার আলাপ আলোচনা করছেন যে পাকিস্তানের রাজনৈতিক সাংবিধানিক কাঠামোর মধ্যেও আওয়ামী লীগের নেতা হিসেবে বা বিজয়ী সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসাবে তিনি অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারেন কিনা, এই দ্বিধা দোলাচল দোদুল্যমানতা তো ছিলই। এবং যেটা নিয়ে তাজউদ্দিন আহমেদের পরিবার এবং তার কন্যা বা আরো অনেকেই সুতরাং এটা একটা মানে ইতিহাসে তার যেমন একটা অসাধারণ গুরুত্বপূর্ণ ভূমিকা, তার যেখানে সীমাবদ্ধতা, তার যেখানে দুর্বলতা, তার যেখানে দোলাচলে দ্বিধা, এটাকে ঢেকে রাখার কোনো প্রয়োজন নেই, এবং তার অ্যাবসেন্সে আমাদের সেক্টর কমান্ডার জিয়াউর রহমান তিনি শেখ মুজিবের পক্ষে তিনি যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, আমাদের সেক্টর কমান্ডার যে অসাধারণ গুরুত্বপূর্ণ ভূমিকা, মুক্তিযোদ্ধাদের ভূমিকা, সবগুলো ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। মনে করি ইতিহাসে আপনি একজন ব্যক্তিকে বড় করতে যেয়ে সবাইকে বাস্তবে আপনি ছোট করেছেন, বাস্তবে আপনি নাই করে দিয়েছেন। সেই জন্য হয়েছে কি, এবার অভ্যুত্থানে আওয়ামী লীগ ইতিহাসের নামে যেটা তৈরি করে একটা অইতিহাস। আমি নিশ্চয়ই আপনি হয়তো শুনেছেন আমার বহু বক্তৃতায় আমি তখন বলেছিলাম আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ ইতিহাস নামে যা লিখছে এগুলোর 15 আনায় ডাস্টবিনে এগুলো নিক্ষিপ্ত হবে। অ্যান্ড দ্যাট হ্যাপেন্ড, এবং দ্যাট হ্যাপেন্ড। এটা স্কুল কলেজে বাচ্চাদের পাঠ্যসূচিতে যেভাবে একটা পরিবারের ইতিহাস কাহিনীকে আপনি নিয়ে আসছেন, সেখানে আর কেউ নাই ব্যক্তি একজন শেখ হাসিনার তার এই চূড়ান্ত ফ্যাসিবাদ দুঃশাসনের কারণের জন্য তার কিন্তু ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু শেখ মুজিবের ভাস্কর্য বা তার যে সমস্ত স্থাপনাগুলো হচ্ছে তার উপরে যে কিন্তু পড়েছে। নতুন করে আমাদের কাজ হবে ভবিষ্যতে সত্যি সত্যি মুক্তিযুদ্ধ যে অসাধারণ গণযুদ্ধ ছিল, শেখ মুজিব সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র, তার নামে মুক্তিযুদ্ধ হয়েছিল। তাজউদ্দিন আহমেদ আমাদের প্রবাসী সরকার, তিনি অসাধারণ নেতৃত্ব যেটা দিয়েছেন, না হলে মুক্তিযুদ্ধের ফেট কি হতো সেটা বলা মুশকিল, আরো কতখানি দীর্ঘায়িত হতো। আমাদের জিয়াউর রহমান থেকে শুরু করে আমাদের সেক্টর কমান্ডাররা, বীরশ্রেষ্ঠরা, আমাদের বীরোত্তমরা যে অসাধারণ ভূমিকা পালন করেছেন, এবং আমাদের মুক্তিযুদ্ধে আমাদের জনগণ এদের ভূমিকাটাকে সবচেয়ে বড় আকারে আনা দরকার। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকারের কাছে আপনার কোনো পরামর্শ বা কোনো প্রত্যাশা আছে কিনা 30 সেকেন্ডে? জি, আমি সরকারের প্রতি প্রথমত আমরা তো সরকারকে এক কাট্টা সমর্থন দিয়ে আসছি। আমরা চাই যে সরকার যাতে বিপর্যয় না পড়ে, যাতে ব্যর্থ না হয়, যাতে কোনো ধরনের সংকটের মধ্যে না পড়ে। এই মাসের মধ্যেই সম্ভবত সরকার সংস্কার এবং নির্বাচনের ব্যাপারে তারা এক ধরনের পথ নকশা তারা হয়তো ডিক্লেয়ার করবেন। আমি সরকারের প্রতি আমার সদিচ্ছা ব্যক্ত করতে চাই, কারণ অনিশ্চিত যে জার্নি তারা শুরু করেছেন, আগামী বছরের মধ্যে যদি অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন করে এই সরকার যদি একটা জনপ্রতিনিধিত্বমূলক পার্লামেন্ট বা সরকারের কাছে ক্ষমতা দিয়ে তারা যদি বেরিয়ে যেতে পারেন, আমি সরকারকে A+ দিতে আমি দ্বিধা করব না। তাদেরকে আমি ধন্যবাদ জানাবো,
তাদেরকে একটা ঐতিহাসিক ভূমিকা পালন করবার জন্য আমি কিন্তু অভিনন্দন জানাবো। জি, ধন্যবাদ কমরেড সাইফুল হক। প্রিয় দর্শক, আমরাও বিশ্বাস করি দ্রুত সময়ের মধ্যে যে সংকট বিরাজ করছে সেই সংকট কাটিয়ে উঠে সরকার যে জাতীয় ঐক্য ছাত্র জনতার রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে সে ঐক্য আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশকে, যে বাংলাদেশ হবে সুখী, সমৃদ্ধ এবং কার্যত স্বাধীন বাংলাদেশ। সেই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল জেড এর সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।